আসসালামু আলাইকুম, মলি স্যারের অনলাইন কোচিং থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের প্রথম যে ম্যাথ অধ্যায়টা, ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিসের দ্বিতীয় ক্লাস করব। প্রথম চ্যাপ্টার থিওরি আর সেকেন্ড চ্যাপ্টারটাই ম্যাথ। আমরা একেবারে শুরু থেকে শুরু করছি। যারা এই পর্যন্ত পড়া শুরু করেন নাই তাদের জন্য এটাই হলো সুবর্ণ সুযোগ পড়া শুরু করার। আর এখন তো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখন তো আর না পড়ে বিকল্প অপশন নাই, পড়তে তো আপনাকে হবেই। তো এখন থেকে শুরু করে দেন, তাহলে একেবারে পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ বইটা সুন্দরভাবে শেষ হয়ে যাবে। আমি ক্লাস নিচ্ছি, কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন, বা দেখতে অসুবিধা হচ্ছে কিনা। পড়াশোনা করে দেয় তাদের জন্য। আর একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে যারা ভর্তিকৃত স্টুডেন্ট একটু গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। তো সবাই জয়েন করলে ক্লাসটা শুরু করে দেবো। কারণ ক্লাসের মাঝখানে যখন আবার জয়েন করবে তখন দেখা যাবে বুঝবে না, প্রশ্ন করবে। যারা ফ্রি ক্লাস দেখেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনাদের যদি আহ, কোনো স্টাডি গ্রুপ থাকে, বা আপনাদের অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে যাদের টিচার খুঁজতেছে, থার্ড ইয়ারে ফেল করছে বা ফোর্থ ইয়ারে ফেল করে ফেলছে, রেজাল্ট ভালো না, তাদেরকে এই ক্লাসের ভিডিওগুলো, ফ্রি ক্লাসের ভিডিওগুলো দেখাটা সাজেস্ট করতে পারেন। যদি দেখে মনে হয় ভালো লাগতেছে, সহজ লাগতেছে, তাহলে তারা এডমিশন নিয়ে পড়লো, নিজের বাসায় বসে পড়তে পারতেছে, ক্লাস এনি টাইম করতে পারতেছে। জব থাকুক, বিজনেস থাকুক, টিউশনি থাকুক, হাউস ওয়াইফ হোক, কোনো সমস্যা নেই। আর এখান থেকে বইয়ের একটু যে শিখিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে প্রশ্ন কঠিন হলেও সব কমন, প্রশ্ন সহজ হলেও সব কমন। যে দেখা যায় অনেক স্যাররা পড়ায় সহজ হলে কমন থাকে, কঠিন হলে কমন থাকে না, এরকম না। গত 10 বছরের কোয়েশ্চেন দেখেন, শীটের নিয়মের বাইরে একটা কোয়েশ্চেন নাই। এখন যে প্রশ্ন কঠিন হচ্ছে তারপরেও এই শীটের ভিতরে সব নিয়ম। আর আপনাদের শীট করায় বিদায় দেওয়া হয় না। এই যে এখানে মেইন বই আছে, হ্যাঁ, মেইন বই থেকে ধরে ধরে যতগুলো অঙ্ক, যারা আগে থেকে পড়েন তারা তো জানেন, সব অঙ্ক করায় দেওয়া হয়। মেইন বই যত অঙ্ক আছে, কমার্স পাবলিকেশন, মিলেনিয়াম পাবলিকেশনের সব করায় দেওয়া হয়। আর ব্যতিক্রম তো এই শীটের ভিতরেই আছে। তা আপনারা যারা এখনো পড়েন নাই তারা এই ইনস্ট্রাকশনটা ফলো করবেন। চ্যাপ্টার 2, 3, 4, 5 এইগুলো হলো ইজি, এবং 10 করে নাম্বার আসবে পরীক্ষায়। তাহলে এইগুলো আগে পড়ে ফেলবেন। আর 6, 7 এগুলো একটু ডিফিকাল্ট, এগুলো পরে পড়বেন। আমি কিন্তু চ্যাপ্টার 2 করাচ্ছি। আপনি যদি মনে করেন বাসায় বসে চ্যাপ্টার 3টা দেখে ফেলবেন, একদিনে শেষ করতে পারবেন। চ্যাপ্টার 3টা বা চ্যাপ্টার 5টা ইজি আছে, 4টা ইজি আছে, একদিনে 2-3 ঘন্টা সময় দিলে এই দুইটা শেষ হয়ে যাবে। এটা একটু বড়, তো এইভাবে দ্রুত গতিতে শেষ করে ফেলেন। যদি আপনার ইন কোর্স পরীক্ষা থাকে, কোনো চাপ থাকে, আর না হলে আমার সাথে আস্তে আস্তে পড়লে আমি পরীক্ষার আগে সবগুলো করাই দিব। আর এই চ্যাপ্টারটা একটা সুবিধা আছে, যারা ম্যানেজমেন্ট ফাইনাল ইয়ার আছে তাদের জন্য একটা বিশাল সুবিধা, কারণ এটা দুইটা বইতে আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, 10, 10, 20 নাম্বার, এক ঢিলে দুই পাখি। ক্লাস শুরু করে দিলাম। প্রবলেম 2তে বলতেছে, গ্রিন লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট। গ্রিন লিমিটেডের দুইটা প্রজেক্ট আছে। দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অফ ইচ প্রজেক্ট আর গিভেন বিলো। প্রতিটা প্রজেক্টের ক্যাশ ফ্লো এখানে দেওয়া আছে। আমরা একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করি প্রথমে। এখানে ইয়ার দেওয়া আছে, 5টা বছর দেওয়া আছে। প্রজেক্ট এতে প্রথমে ধরেন এটা একটা ফিশারি, এখানে 3 লাখ টাকা আপনি বিনিয়োগ করছেন, পুকুর কিনছেন,
প্রথম বছর পাইছেন 1 লাখ, দ্বিতীয় বছরে 2 লাখ, তৃতীয় বছরে 2 লাখ, চতুর্থ বছরে 3 লাখ, পঞ্চম বছরে 3 লাখ। অর্থাৎ এই টাকাগুলো পাওয়ার আর কি একটা টার্গেট পাইছেন না এখনো, পাবেন ভবিষ্যতে। এখন যেহেতু ঝুঁকি বিদ্যমান, এজন্য সার্টেনলি ইকোভ্যালেন্ট একটা ফ্যাক্টর আছে, ঝুঁকির নির্ণয়ের একটা পদ্ধতি। এখানে দেখা যাচ্ছে প্রথম বছর এত%, দ্বিতীয় বছর এত, তৃতীয় বছর এত, চতুর্থ এত, পঞ্চম এত। গতদিন অঙ্ক জায়গায় যারা করছেন তারা কিন্তু এই যে দেখেন, আমরা সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরের একটা সমীকরণ দেওয়া ছিল, আজকে ওরা সহজ করে দিছে, যে পার্সেন্টেজ দিয়ে দিছে, বের করে দিছে, দিয়ে তারা বলতেছে দ্য কোম্পানি হ্যাজ ডিসাইড টু ইভ্যালুয়েটেড দিস প্রজেক্ট ইউজিং সার্টেনলি ইকুইভ্যালেন্ট মেথড। তারা বলতেছে এখানে তো দুইটা প্রজেক্ট আছে, একটা এ প্রজেক্ট ধরেন এটা ফিশারি, এটা একটা ধরেন পোল্ট্রি ফার্ম, এখানে আপনি মুরগি চাষ করেন, এখানে 3 লাখ টাকা বিনিয়োগ করলে এই এই টাকাগুলো আসবে আগামী 5 বছরে, আর এই পরিমাণ ঝুঁকি আছে, এটা বলে দিচ্ছে। এখন দুইটা প্রজেক্টটা তারা সার্টেনলি ইকুইভ্যালেন্ট যে পদ্ধতি আছে ওই পদ্ধতি অনুযায়ী হিসাব নিকাশ করে। অনেক পদ্ধতিতে মাপা যায় যে কোনটা ভালো কোনটা খারাপ, আর সার্টেনলি ইকুইভ্যালেন্ট পদ্ধতিতে মাপতে চায়। তারপর বলতেছে কোম্পানিজ নর্মাল রিকোয়ার রেট অফ রিটার্ন 15%, কোম্পানি 15% আর কি সুদে করে, 15% ইন্টারেস্ট এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে পেতে চায়, অ্যান্ড আফটার ট্যাক্স রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8%। কিন্তু ঝুঁকি মুক্ত প্লাস সরকারকে ট্যাক্স দেওয়ার পর 8% লাভ চায়। এমনি তো 15% চায়, কিন্তু ট্যাক্স দেওয়ার পরে ঝুঁকি ছাড়া একেবারে চায় 8% তার পকেটে যাতে আসে। তার ইচ্ছা হলো 15% পাইলে খুব ভালো, কিন্তু 8% নিচে সে সে পেতে চায় না। হুইচ প্রজেক্ট শুড বি সিলেক্টেড, দুইটার মধ্যে কোনটা ভালো? এখন কোনটা ভালো, ক্যাপিটাল বাজেটিং যারা ছোট ক্লাসে করে আসছেন, ক্যাপিটাল বাজেটিং আমরা জানি এনপিভি ইউজ করা সবচেয়ে ইজি, আমরা এনপিভি ইউজ করি। দুইটারই এনপিভি বের করবো, যেটা এনপিভি বেশি বড় হবে সেটা আমি নিয়ে নিব। প্রশ্নে কিন্তু বলে না এনপিভি বের করতে, আর আপনি এনপিভি দিয়ে এটা করতে হবে। তাহলে আমরা পিপিভি দিয়েও করা যাবে, কিন্তু এনপিভিটা বেশি গ্রহণযোগ্য, তো এনপিভি দিয়ে করতেছি আমরা। এখানে ইয়ার দেওয়া আছে 0, 1, 2, 3, 4, 5। 0 বছরে তার বিনিয়োগ ছিল CFAT আপনার 2 লাখ, না 3 লাখ, 3 লাখ এটা মাইনাস, 2 লাখ, পরে হলো আবার, সরি 1 লাখ, পরে 2 লাখ, পরে হলো 2 লাখ, পরে 3 লাখ, পরে হলো 3 লাখ। সে 3 লাখ দিল, এই টাকাগুলো পাবে ভবিষ্যতে। এবং সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দেওয়া আছে, এটা 1, এটা 9590858075। এই তিনটা দিয়ে বলতেছে এটা হলো এ প্রজেক্ট এ দিয়ে দিছে, আবার বিও দিছে, দুইটা প্রজেক্ট দিয়ে বলছে কোনটা ভালো। তো এনপি বের করার জন্য গত ক্লাস যারা করছেন তারা তো মনে আছে হয়তো বা, এই ঘরটা কি অ্যাডজাস্টেড CFAT, 1, 2, 3, 4। 4 নম্বর ঘরটা আসবে 2 গুণ 3, এই দুটো ঘরের গুণফল করলে 4 নম্বর ঘর আসবে। 4 নম্বর ঘরটা কি, অ্যাডজাস্টেড CFAT কি জিনিসটা কি, অর্থাৎ ঝুঁকি মুক্ত। ঝুঁকি বাদ দেওয়ার পরে এই টাকাগুলো আসার সম্ভাবনা আমাদের কাছে আছে। কোশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই। নিয়মিত ফ্রি ক্লাস যদি আপনি করতে চান তাহলে একটু কষ্ট করবেন, এই ক্লাসের ভিডিওটা শেয়ার করবেন, মেনশন করবেন, যাতে এই ক্লাসটা দেখে অন্যরাও উপকার পায়। তাহলে এরপর ডিএফ বের করতে হবে, এরপর এনপিভি বের করতে হবে, পিভি
পিভি বের করতে হবে। 5 নাম্বার ঘর ডিএফ বের করার সূত্র আপনাদের জানা আছে সবারই। ডিএফ সমান সমান 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এখানে একটা রেট আছে, রেট পাওয়ার মেয়াদ। এই রেটটা নিয়ে কথা আছে, অনেকে এই রেটটা কি এটা জানে না। এখানে তো দুইটা রেট আছে, এখানে একটা 15 দেওয়া আছে, একটা 8 দেওয়া আছে। নিয়ম কিন্তু দুইটা, নিয়ম হলো দুইটা। অনেকেই ঝুঁকি ছাড়া ঝুঁকি মুক্ত করতে চায়, তাহলে এনপিভি বের করবে। আরেকটা হলো সার্টেনলি ইকুইভ্যালেন্ট, সার্টেনলি ইকুইভ্যালেন্ট এনপিভি বা অ্যাডজাস্টেড এনপিভি। দুইটা এনপিভি বের করা যায়। একটা আগের পদ্ধতি, ক্যাপিটাল বাজেটিং এর নিয়ম অনুযায়ী এনপিভি বের করা যায়, তখন তো এই ঘর দুইটা থাকে না, তখন এটার সাথে এটা গুণ করলে এটা চলে আসে। এটা হলো গতানুগতিক পদ্ধতি। এটা কি পদ্ধতি? ঝুঁকি বাদ দেওয়ার পরে অ্যাডজাস্টেড এনপিভি। সাধারণ এনপিভিতে আপনি 18% ইউজ করবেন, কারণ এখানে ঝুঁকি ঝুঁকি মুক্ত না। আর ঝুঁকি মুক্ত সার্টেনলি ইকুইভ্যালেন্ট যদি বলে, তাহলে এইটা ব্যবহার করবেন, নিচেরটা। সরি, 15। যদি সাধারণ এনপিভি বের করতে বলতো, সার্টেনলি ইকুইভ্যালেন্ট না বলতো, তাহলে এই 15% আমি কাজ করতাম। এখন আমি 8% কাজ করবো, কেন? ঝুঁকি ঝুঁকি অ্যাডজাস্ট করতে বলছে। তাহলে এইটা কিন্তু আপনাকে কনফিউশন করতে দিছে। না দিলে হয়তো কাজে আসবে না, অঙ্কের কোনো কাজে আসবে না, কিন্তু আপনাকে কনফিউশন সৃষ্টি করার জন্য এই 15%টা দিছে, যাতে আপনি ভুলে এইটা যে করে ফেলান অঙ্ক, স্যার কেটে দিতে পারে। বা আপনি কতটুকু শিখলেন এটা যাচাই করা দরকার না, এই জন্য স্যার আপনাকে এইভাবে প্রশ্ন করছে। তাহলে এই 8% দিয়ে অঙ্ক করতে হবে, এই 15% দিয়ে করার দরকার নাই। আপনাদের আরো সহজ করে দিই, যারা অনেক উইক তারা কি করবে? তারা যখন প্রশ্নটা দেখবে, পরীক্ষা হলে যায় দেখবে যে ইংরেজি কম বুঝে, এরকম সম্পূর্ণ পড়বে, পড়ে 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 দেখবে 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 কিছু বুঝতেছে না, কিছু এতটুকু বুঝতে পারলো, সার্টেনলি ইকুইভ্যালেন্ট পদ্ধতিতে অঙ্ক করে, এটা বুঝতে পারছে। দুইটা রেট দেওয়া আছে, একটা রেট হলো ছোট, তার মানে এনপি বের করতে হবে। এরকম একটা বক্স বানাবেন, বানিয়ে এনপি বের করে ফেলবেন। এইখানে দিয়ে দিবেন হলো রেটটা হলো ছোট রেটটা, যে দুইটার মধ্যে যেটা ছোট। 8% মানে কি? 108 100 দিয়ে ভাগ, তাহলে 0.08, 0.08 দিবেন। দিয়ে যখন সাইন্টিফিক ক্যালকুলেটারে 1 দিবেন, এখানে 0 দিবেন, 0 0 দিলে জিরোর মানটা আসবে এটা 1। যখন এখানে 1 দিবেন, এই যে একের মানটা এখানে আসবে, একের মান আসবে হলো 926। এইভাবে আসবে। 2 দিলে একটা আসবে, 3 দিলে একটা আসবে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনাদের ইংরেজিতে থিওরি, যে এই সাবজেক্টে কিন্তু ইংরেজিতে থিওরি লিখতে হবে। যা ইংরেজিতে অনেক উইক, আমি একজন ইংরেজি টিচার হায়ার করছি, ইমরান স্যার। উনি কিন্তু আজকে ওই যে ইংরেজিতে বাক্য কিভাবে লিখতে হয় সেগুলো শিখাইছে। ওই ফ্রি ক্লাসগুলো আপনারা করবেন, করলে কি হবে? মনে করেন না আপনি না এই এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা এই অনার্স লেভেল না লাগলো, জব প্রিপারেশনে বা ইংরেজিতে আপনি জবে যাওয়ার পরও তো ইংরেজির প্রয়োজন আছে, তখন দুইটা কথা আপনার ইংরেজিতে লিখতে হইতে পারে, বলতে হইতে পারে। তো ইংলিশ ক্লাসগুলো করলে আপনাদের উপকার হবে। ওই ক্লাসগুলো ফ্রিতেই হয়, আমার প্রোফাইলে দেওয়া আছে, কিছু ক্লাস দেখবেন, দেখলে আপনাদের শেখা হবে অনেক কিছু। ফ্রি হ্যান্ড রাইটিং যেটা আর কি, কারণ আপনার কমার্সের বিষয়গুলো তো অনেক বাংলার তো ইচ্ছা মতো লিখতে পারেন, কিন্তু এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে যখন ইংরেজিতে প্রশ্নগুলো করা হয়, অনেকে ভালো লিখতে পারে না, তাদের জন্য আর কি। এখন এই দুইটার গুণফল এখানে লিখতে হবে। 6 নাম্বার ঘর সমান সমান 4 গুণ 5, গুণ করলে এই মানগুলো চলে আসবে। মান আসতেছে হলো, এটার মান তো 3 লাখে আসবে মাইনাস, এই দুইটা গুণ করলে আসবে 87,000, এই দুইটার গুণ করলে আসবে 1,54,260, এই দুইটা গুণ করলে চলে আসবে 1,34,980, এই দুইটা গুণ করলে আসবে 1,76,000,
400, এরকম আসবে। এখন এই সবগুলো যোগ করলে সরাসরি এনপিভি বেরিয়ে আসবে। সরাসরি এনপিভি বেরিয়ে আসবে আপনার 4 লক্ষ, 4 লক্ষ, এটা মাইনাস, এগুলো সবগুলো প্লাস, এটা হলো এনসিও কিন্তু, আর এগুলো পি টিপিভি। এনসিও থেকে টিপি বাদ দিয়ে, টিপিভি থেকে এনসিও বাদ দিলে চলে আসতেছে 4,06,835। এই হলো আমাদের এনপিভি। এটা কত ক্লাসের পড়া? আজকে কি শিখলাম? আজকে শিখলাম এই পার্সেন্টেজ দুইটা দেওয়া থাকে কি করতে হবে, এটা শিখলাম, এবং সিদ্ধান্ত নেওয়াটা শিখবো। এখন এই পর্যন্ত বুঝতে পারলে ওকে লেখেন, এগুলো নতুন কিছু না, আগের পড়াগুলাই ছিল। আর যারা আগে থেকে এই যে যারা উইক এইভাবে করবেন, যারা ভালো পারেন তারা এই যে মুছে দিবেন, মুছে দিয়ে এটা লিখবেন টিপিপি, এখানে লিখবেন টিপিভি, টোটাল পিভি। এনপিভি সমান সমান লিখবেন টিপিভি মাইনাস এনসিও। টিপিভি হলো এই জায়গায় যোগফলটা আসবে তখন 7,06,835। এনসিও হলো যে 3 লাখ যে মাইনাস দেওয়া ছিল পাঁচটা, এই যে এখানে শূন্য ইয়ারে এইটা লিখবেন। ঘুরে ফিরে আপনার ওই 4,06,835 বেরিয়ে আসবে। যে পদ্ধতিতে করেন এনপির মান এটাই আসবে। আপনার যেভাবে সুবিধা, এই বক্সের ভিতরেও এনসিও দিয়ে করতে পারেন, বক্সের বাইরেও এনসিও দিয়ে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে এখন কোয়েশ্চেন করার সুযোগ আছে। তাহলে প্রজেক্ট এ থেকে আমরা এই টাকাটা পেলাম। এখন প্রজেক্ট বি তে যাচ্ছি। বুঝতে পারলে ওকে লিখে দেন, নাহলে এটা নিয়ে আর সময় নষ্ট করে লাভ নেই। আমরা নেক্সট চলে যাচ্ছি। প্রজেক্ট বির জন্য সেম ঘর করতে হবে, আমাকে সব কিছু সেম সেম করতে হবে। প্রজেক্ট বি, প্রজেক্ট বির জন্য আমরা 0 বছরে তার 3 লাখ দিতে হচ্ছে, প্রশ্নে দেওয়া। তারপরে পরে 2 লাখ পাচ্ছেন তিনি, তারপরে 2 লাখ পাচ্ছেন, পরেও 2 লাখ পাবেন, তারপরে আপনার 3 লাখ, এরপরে 4 লাখ। এরপরে সিএফ সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর, এটা দেওয়া আছে প্রশ্নে। আহ প্রথমটা তো 1, পরেরটা হলো 9, 8, 7, 6, 5। এগুলো দেওয়া আছে প্রশ্নে, আবার দেখাইতেছি। এই সব দেওয়া আছে, যে এগুলো প্রশ্নে দেওয়া আছে। এখন এই দুইটা গুণ করে এটা আমি লিখবো। এটা আসবে আপনার 1,80,000, 1,60,000, তারপর এটা আসবে 1,40,000। এই দুইটা যখন গুণ করব, এটা আমি মুছি নাই, ডিএফটা তো সেম থাকে, এই জন্য মুছি নাই। আমরা তো নতুন করে লিখতে হবে, এই দুইটা গুণ করলে এটা চলে আসবে। গুণগুলো আপনার নিজের একা একা করবেন, চেষ্টা করবেন, কারণ যোগ বিয়োগ গুণ এগুলো ভুল হতে পারে না। এনপিভি সরাসরি বেরিয়ে আসবে 3,83,460 টাকা। অথবা আপনি যদি এখানে এনপিভি সমান সমান টিপিভি মাইনাস এনসিও দিয়ে করতে চান, তাহলে সেক্ষেত্রে এই প্রথমের অংশটাকে বাদ দিয়ে দিতে হবে, ফার্স্টের অংশ বাদ দিয়ে দিতে হবে। আর এখানে তখন টাকা আসবে 6,83,000, এটা লিখবেন টিপিভি। টিপিভি 6,83,460, এনসিও 3 লাখ বাদ দিব। আচ্ছা, সিদ্ধান্ত কি আসবে আপনার একটু বলেন তো, দুইটা প্রজেক্টের মাঝে কোনটা নেওয়া উচিত? আপনারা দেখি ক্যাপিটাল বাজেটিং কতটুকু মনে আছে, সিদ্ধান্ত বলেন।
কমেন্টে লিখে দেন এই এই সিদ্ধান্ত, এই এটা নেওয়া উচিত। 8% কিভাবে আসলো? এখানে 2% দেওয়া থাকলে আমরা তো রিস্ক অ্যাডজাস্টেড করতেছি সার্টেনলি ইকুইভ্যালেন্ট মেথডে, তাই যে রিস্ক ফ্রি রেট যেটা, ওইটা নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে, যে এটা দিয়ে সার্টেনলি ইকুইভ্যালেন্ট মেথডে করলে এটা দিয়ে করব। আর যদি বলে এনপিভি বের করো, শুধু এনপিভি বের করো, তাহলে এটা দিয়ে করবো। অ্যাডজাস্টেড এনপিভি, যেমন আমি এই অঙ্কে দেখাচ্ছি, আনঅ্যাডজাস্টেড এনপিভি যদি বের করে, তাহলে আমি বড়টা দিয়ে করবো। অ্যাডজাস্টেড সার্টেনলি ইকুইভ্যালেন্ট এনপিভি যদি বের করতে হবে, তাহলে ছোটটা দিয়ে করবো। আশা করি উত্তরটা পাইছেন। আর নেক্সট ক্লাস যখন করাবো, প্রবলেম 3 করাবো, এই প্রবলেম 3 হলো একাই 100। এই প্রবলেম 3 দিয়ে আপনার এই চ্যাপ্টারের এইটা শেষ, সার্টেনলি ইকুইভ্যালেন্ট মেথড শেষ। এই চ্যাপ্টারে টোটাল 5টা মেথড আছে, একটা মেথড শেষ করে দিলাম, এই প্রবলেম 3টা করাবো। এরপরের মেথডটা হলো আর এ ডি আর এর মেথড, 2টা অঙ্ক আছে এখানে। তারপরে হলো আপনার প্রবাবিলিটির মেথডে আছে হলো 2টা অঙ্ক, 3টা অঙ্ক। তারপরে আপনার এই প্রবাবিলিটি এর আছে 2টা অঙ্ক, আর জেড টেস্টের আছে একটা অঙ্ক নর্মাল ডিস্ট্রিবিউশনে। এই 5টা টাইপের অঙ্ক, তো 11টা অঙ্ক আছে। এই 11টা অঙ্ক করার পর মেইন বইয়ের যত অঙ্ক আছে এখানে যতগুলো দেখতেছেন, মেইন বইয়ের কতগুলো অঙ্ক আছে দেখি, চ্যাপ্টার 2-তে কমার্স পাবলিকেশন বা মিলেনিয়ামে হয়তো বা আপনাদের অঙ্কের সংখ্যা হবে 40টা প্লাস। 40টা প্লাস আছে, হ্যাঁ, 40টা উপরে আছে। তো ইনশাল্লাহ একটা বাদ পড়বে না, সবগুলো দেখাই দিব। একটা বাদ পড়বে না, এই 40 পর্যন্ত সব দেখাই দিব ইনশাল্লাহ। আমার দেখা যাবে না, 90% অঙ্ক আপনার পারবেন। আচ্ছা, আপনার কি ডিসিশন জানাইছেন দেখি, কেউ জানাইছে কিনা? হ্যাঁ, জানাইছে এ। এই 2টা প্রজেক্টের মধ্যে এ ভালো, এই 2টার মধ্যে এ ভালো কিভাবে বুঝলাম? যার এনপিভি বড় সে ভালো। এনপিভি যদি আমাদের কোনটা বড়, একটা বড়, তাহলে আমরা লিখবো এইভাবে। প্রশ্নে বলছে কোনটা ভালো জানতে চাইছে, দেখি কিভাবে জানতে চাইছে ওরা। বলছে হুইচ প্রজেক্ট শুড বি সিলেক্টেড, কোনটা নেওয়া উচিত? প্রজেক্ট এ শুড বি সিলেক্টেড। যারা ইংরেজি কম পারেন, এই যে এতটুকু লিখতে হবে, প্রজেক্ট এ শুড বি সিলেক্টেড, এতটুকু লিখলেই হয়ে যাবে। কমেন্ট বা ডিসিশন। যদি আরো লিখতে চান, বিকজ ইট হ্যাজ হায়ার এনপিভি, এইভাবে আরো 2-একটা লাইন যদি লিখতে পারেন আরো ভালো। এটা শর্টকাট, এর চেয়ে শর্টকাট নাই। আর বেশি শর্টকাট হলে এই পর্যন্ত, পরে যে আরো চান এই এতটুকু দিতে পারেন, যে কেন ভালো, এনপিভি পজিটিভ। তাহলে আজকে তাহলে এই পয়েন্ট থাকলো। আপনারা এই 2টা অঙ্ক খুব ভালো করে করবেন, কারণ এই 2টা যদি ভালো করে না করা থাকে, তাহলে এই 3 নাম্বারটা বুঝবেন না। আর আপনার আজকের ক্লাস শেষ হওয়ার পর আপনি আপনার বইটা নেন, নিয়ে সার্টেনলি ইকুইভ্যালেন্টের যত অঙ্ক আছে, প্রায় 90% অঙ্কই আপনি এই 2 অঙ্কের আলোকে পারবেন, এবং দেখবেন ইউনিভার্সিটিতে প্রচুর অঙ্ক আসছে এই মেথডে। তো ভালো লাগলে শেয়ার করবেন, বন্ধুদের জানাবেন, কারণ আপনাদের অনেক বন্ধুরা আছে এখনো পড়া শুরু করেনি, একেবারে প্রথম থেকে শুরু করতেছি, যার ফলে তাদের উপকার হবে। একটু কষ্ট করে তাদেরকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে একটু নিউজ গুলো জানাই দিবেন, হ্যাঁ। নেক্সট টাইম, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।